জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ মুহূর্তের কামব্যাক। ম্যাচ শেষে জ্লাতান ইব্রাহিমোভিচ বললেন, চাপের মুহূর্তে ওরা গোটা বিশ্বকে আরও একবার জানিয়ে দিল কেন তাদের বুকের উপরে 5টা স্টার জ্বলজ্বল করছে। এই মন্তব্যের পর একটা বিষয় ভালো করে আরও একবার ক্লিয়ার হলো, ব্রাজিল যখন সঠিক ট্র্যাকে ফেরে, ব্রাজিল যখন খারাপ সময় কাটিয়ে উঠে ভালো কিছু করে দেখায়, ঠিক তখন গোটা বিশ্ব বোধহয় বারবার ওই একটা কথাই স্মরণ করে যে কেন তাদেরকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয়। ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে ভালো খারাপ দুটো দিক নিয়েই যদি আলোচনা করা হয় তাহলে আপনার কাছে অনেক বিষয় পরিষ্কার হবে। প্রথম হাফ নিয়ে যদি বলি তাহলে সেখানে ভালোর চেয়ে খারাপটাই বোধহয় বেশি ছিল, তবে এখানে খারাপের চেয়ে আপনি প্রতিপক্ষের একটা গুণগান অবশ্যই গাবেন। জাপানের যে মাস্টার টেকনিশিয়ান বলবো যাকে, অর্থাৎ তাদের যে কোচ, তিনি যে প্ল্যান করে এসেছিলেন সেই প্ল্যানে তারা শতভাগ সফল ছিল। শতভাগ সফলের গল্পটা যদি বলতে হয় তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের পরিকল্পনার প্রধান অংশ বল আমরা ছেড়ে দিব, তোমরা খেলতে থাকো, তোমাদের দুর্বল যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে আমরা কাজে লাগাতে চাই। দুর্বল জায়গাটা কোনটা? ব্রাজিলের এই মুহূর্তে আপনি যত দুর্বলতার গল্প লিখতে চাইবেন কিংবা জানতে চাইবেন, একটা বিষয় পরিপূর্ণভাবে ক্লিয়ার, সেটা হলো যে স্পেসটা তারা ছেড়ে চলে যায় সে স্পেসটা আবার নতুন করে রিকভারি যে করতে হয় বল হারিয়ে যাওয়ার পর, অর্থাৎ নিজেদের কাছ থেকে যখন বলটা সরে যায় তখন ওই স্পেসটা যে আবার রিকভারি করতে হয়, এই রিকভারির জায়গাটা ব্রাজিল একটু দুর্বল আছে। এবং সেই জায়গায় যদি 1-to-1 কাউন্টারে আসে কিংবা 4-ম্যান কাউন্টারে আসে তখন ব্রাজিল কিছুটা হিতে বিপরীত হয়ে যায় এবং জায়গাটা রিকভারি করতে যখন সময় নেয় প্রতিপক্ষ অনেকটা সুযোগ পেয়ে যায়। এই জায়গাটাই কাজে লাগাতে চেয়েছিল জাপানের কোচ এবং তিনি মোটামুটি সফল হয়েছেন বলবো না, বলবো পরিপূর্ণভাবে সফল হয়েছেন প্রথম হাফে। ভিনিসিয়াস জুনিয়রকে 2-3 পর্যন্ত তারা ম্যান মার্কিং করেছে। ম্যাথুস কুনহাকে আপনি কবার দেখেছেন ডিবক্সের ভেতরে ঢুকে যেতে? যে কবার ঢুকেছে সে কি সফলভাবে একটাবারও গোলমুখে শট নিতে পেরেছে? যেটা নিয়েছে বা যে কটা নিয়েছে ডিবক্সের বাইরে থেকে, তার মানে ম্যাথুস কুনহাকে ভেতরে ঢোকার ওই স্পেসটা পর্যন্ত তারা দেয়নি, টোটালি ব্লক করে রেখেছে। আপনি অন্যদিকে রায়ানকে দেখবেন, স্প্রিন্ট এনেছে, ভেতরে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু বারবার কেন যেন ওই শেষ তুলির আঁচড়টা ব্রাজিল খুঁজে পাচ্ছিল না। কিন্তু ব্রাজিলের কাছ থেকে যখন একটা মিস পাস আসলো ঠিক ওই সময় তারা কাউন্টারে গেল এবং একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত গোলটা দিয়ে তারপরে ফিরে আসলো। আর এই গোলটা দেখার পর আমার মনে পড়ে গেল সেই বেলজিয়ামের বিপক্ষে গোলটা হজম করার কথা। বেলজিয়ামের ওই গোলটার সাথে এই গোলটার সিমিলারিটি কি জানেন? বেলজিয়ামের ওই গোলটা যখন হয় তখন যে দৃশ্যটা দেখেছি এখনও বোধহয় প্রায় সেই দৃশ্যটাই দেখলাম। জাপান যখন গোলটা করে তখন দেখেন পেছনে ক্যাসিমিরো আছে, কিন্তু তার সামনে দিয়ে যে কেউ এসে তাকে ঠেকাবে কিংবা তার আশপাশ দিয়ে যে তাকে ট্যাকেল করবে ওইটা ছিল না। না থাকার কারণে যে ক্ষতিটা হলো, শেষ পর্যন্ত সে আরামসে শটটা নিতে পারলো এবং গোলটা হয়ে গেল। ঠিক একই দৃশ্যটা দেখেছিলাম বেলজিয়ামের বিপক্ষে। বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা যখন 2018 ওই বিশ্বকাপটায় নিজে চেষ্টা করেছিল, হঠাৎ করে কাউন্টারে উঠে এসে যে শটটা করেছিল তার আশপাশ দিয়ে কোনো প্লেয়ার এসে তাকে বাধা না দেওয়ার কারণে আরামসেই শ্যুটটা করেছিল এবং গোলটা হজম করেছিল ব্রাজিল, সেখানে বাদ পড়েছিল। ভাগ্যক্রমে জাপানের কাছ থেকে মোটামুটি আর বাদ পড়তে হয়নি। কিন্তু বড় দলগুলো বা এর চেয়ে বেটার দল যখন আসবে তখন কি ব্রাজিলকে ছেড়ে কথা বলবে? নিশ্চয়ই না। তবে হ্যাঁ, অবশ্যই কার্লো আনচেলত্তি এই সমাধানও করবেন পরবর্তী ম্যাচে, এই বিশ্বাসটা আপনি রাখতে পারেন। বলবেন কেন আপনি এই বিশ্বাসটা রাখবেন? আমি আপনাকে উল্টো প্রশ্ন করব, ভাই কেন রাখবেন না? প্রথমার্ধের এই যে আত্মসমালোচনাটা শুনলেন, এই আত্মসমালোচনার পরে এবার যদি একটু ভালো পয়েন্টগুলো বলি তাহলে তো আপনি খুশিতে উতলা হয়ে যেতে পারেন। তার কারণ যেই সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে আপনি সেকেন্ড হাফে পেয়েছেন? পাননি, পেলেও খুব কম পেয়েছেন। দেখুন, যেই ঘাটতিটা ছিল ক্যাসিমিরোর মধ্যে, অর্থাৎ ক্যাসিমিরোর কাছ থেকে আপনি যেই বিষয়টা সবসময় প্রত্যাশা করেন সেই ব্যাপারটা সেকেন্ড হাফে কিন্তু ক্যাসিমিরো মোটামুটি আপনাকে উজাড় করে দিয়েছে এবং সে তার কাজটা ঠিকঠাক মতন পালন করে দিয়েছে। ব্রাজিলের মিডফিল্ড নিয়ে যখনই আপনি আলোচনা করতে যাবেন তখন একটা নাম সবার আগে চলে আসবে, তিনি হচ্ছেন ব্রুনো গিমারাইজ। দেখুন, ব্রাজিল কোন পর্যন্ত যাবে, কোথায় যায় ঠেকবে সেটা আমি বলতে পারছি না কিংবা আমি প্রেডিকশনও দিতে চাই না, শুধু ব্রাজিলের খেলাটা উপভোগ করতে চাই যেমনটা উপভোগ করলাম সেকেন্ড হাফে বা জাপানের বিপক্ষে।
ব্রুনো গিমারাইজকে নিয়ে যত কথা বলা হবে ততই কম হবে, কিন্তু খুব বেশি কথা বলতে চাই না। শুধু বলতে চাই ব্রাজিলের এই লোকটা মিডফিল্ডে যদি না থাকতো ব্রাজিলের যে কী পরিমাণ করুণ দশা হইতো সেটা বলার আর অপেক্ষা রাখে না। কার্লো আনচেলত্তি একটা সমাধান পেতে চেয়েছিলেন, সেই সমাধানটা বোধহয় মোটামুটি পেয়ে গেছেন এবং আস্থা রাখছি যে এই লোকটা ভালো কিছু করে দেখাবে। ব্রাজিল সেকেন্ড হাফে যে পরিকল্পনাটা করেছেন সেই পরিকল্পনাটার একটা ছোট বার্তা ম্যাচ শেষে মার্টিনেল্লি বলেছেন। তিনি বলেন যে কোচ আসলেন এবং আমাদেরকে বললেন শান্ত হও, পরিবর্তন হবে প্ল্যানিং এবং আমরা ম্যাচে ফিরতে পারি, আশা করি তোমরা আমাকে নিরাশ করবে না। এই যে বার্তাটা কার্লো আনচেলত্তি দিলেন, খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে একেবারে বদলে ফেললেন। যেখানে প্রথম হাফে ব্রাজিলের যে ফরমেশনটা ছিল সেই ফরমেশনকে ভেঙে দিয়ে সেকেন্ড হাফে এন্দ্রিককে নামিয়ে দিয়ে একেবারে ফরমেশনটা চেঞ্জ করে ফেললো। তখন ফরমেশন হয়ে গেল কেমন, যে ফরওয়ার্ড হয়ে গেল 4টা। এখন এই 4টা হয়ে যাওয়ার কারণে এন্দ্রিক তো স্বাভাবিকভাবে রাইট সাইড দিয়ে ভেতরে ঢুকে, তাই না? তো এন্দ্রিক রাইট সাইড দিয়ে ভেতরে ঢুকতে গেলে ওই জায়গায় রায়ান যখন রোলার কোস্টার চালাচ্ছে তখন এই জায়গাটায় জাপানিজদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেল। সেকেন্ড হাফের একটা বিষয় খুবই রিমার্কেবল ছিল এবং চোখে লেগে থাকার মতো ছিল, সেটা হলো আমরা যখন গ্রাউন্ডে পারছি না, আমরা যখন নিচ থেকে খুব বেশি একটা সুবিধা করতে পারছি না, কার্লো আনচেলত্তি বোধহয় এই একটা বিষয় ডাগআউটে দাঁড়িয়ে বারবার বলার চেষ্টা করেছেন বা শিষ্যদেরকে বুঝিয়েছেন ওদের নিচে একেবারে ঝাপসা, যা করার উপর দিয়ে করতে হবে। এই ঝাপসা জায়গা দিয়ে আর কোনো কাজবাজ নাই, উপর দিয়ে যদি কিছু একটা করা যায় তাহলে আমরা সফল হতে পারবো। দেখুন সেই উপর দিয়েই ক্যাসিমিরো হেডটা করলেন এবং গোলটা করলেন। যেহেতু সব কিছু ঝাপসা, ঝাপসাটাকে ঝাপসা রেখে দেন, এবার একটু এইচডিতে আমাদের কনভার্ট হইতে হবে। কেন? তার কারণ পরিকল্পনা চেঞ্জ হয়েছে। এই যে পরিকল্পনার যে মানে পরিবর্তনটা, সেই পরিবর্তনের অংশ যখন মার্টিনেল্লি চলে আসলেন তখন আরও ফুটে উঠল। কেন এই জায়গাটায় মার্টিনেল্লি আসছে জানেন? এন্দ্রিককে নামানোর কারণে রায়ান যতটা ফ্রি হয়ে গেছে, রায়ানের ভেতরে ঢোকাটা যতটা সহজ হয়ে গেছে, মার্টিনেল্লি চলে আসাতে ভিনিসিয়াস জুনিয়রের জন্য অনেক বেশি সুবিধা হয়ে গেছে লেফট সাইডে। এই ব্যাপারটা সব থেকে বেশি অবাক লেগেছে। এই পরিবর্তনটা কার্লো আনচেলত্তি করেছেন বিধায় ব্রাজিল জিতেছে, এটাও যেমন সত্য, একই সাথে প্লেয়াররা এক্সিকিউট করতে পেরেছে, এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। ব্রাজিলের মধ্যে যেই দৈন্য দশাটা ছিল, যেই খারাপ সময়টা ছিল, সেই খারাপ সময়টার মধ্যে সব থেকে বড় কি জিনিস জানেন? যে আমরা যে কোনো পরিস্থিতিতে বা নিজেদেরকে একেবারে ভেঙে চুরে কেন যেন এলোমেলো করে ফেলি, এই এলোমেলো স্বভাবটা থেকে ফিরে এসে পিছিয়ে থাকার পরেও শেষ মিনিটে যে কামব্যাক করা যায়, এই মানসিকতাটা কার্লো আনচেলত্তি তার শিষ্যদের মধ্যে মোটামুটি ভালো মতো দিতে পেরেছেন। এবং আশা করি কার্লো আনচেলত্তি যেদিন পর্যন্ত, অর্থাৎ এই টুর্নামেন্টে যে কয়দিন টিকে থাকবেন, ব্রাজিল যে কয়দিন টিকে থাকবে সে কয়দিন আপনি ওই ক্ষুধাটাই দেখবেন, মানে এই মুহূর্তে পিছা আছে অসুবিধা নাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কার্লো আনচেলত্তির কাছ থেকে এই বিষয়টা আপনারা আগেও দেখেছেন, যারা রিয়াল মাদ্রিদের খেলা দেখেছেন তারাও। আশা করা যায় এই ব্রাজিল যেই সমস্যাগুলো প্রথম হাফে ছিল, সেকেন্ড হাফে এসে যেই সমস্যাটা আবার সমাধান করে ম্যাচটা বের করে আনলো, পরবর্তী ম্যাচে এই সমস্যাগুলোর পরিপূর্ণ সমাধান করে ব্রাজিলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কার্লো আনচেলত্তি, সেই বিশ্বাসটা আপনি রাখতেই পারেন। এই ম্যাচে অর্থাৎ জাপানের বিপক্ষে আমার কাছে এক্স ফ্যাক্টর লেগেছে শুধুমাত্র ব্রুনো গিমারাইজকে। আপনার কাছে কে ছিলেন এক্স ফ্যাক্টর, সেই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই। এছাড়া প্রশ্ন বোধহয় আপনার মধ্যে রয়েছে, সেটা হলো নেইমারকে কেন জানালো না। পরবর্তী ভিডিওতে নিয়ে সেই সব ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তখনও আমার সাথে থাকবেন। আর যেই প্রশ্নগুলো করলাম, এই ম্যাচে সেরা খেলোয়াড় কে ছিল, আমার কাছে তো ব্রুনো গিমারাইজ, আপনার কাছে কে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।